আজকে আমরা আমাদের লাস্ট যে লেকচারটা ছিল সিকোয়েন্স, তো এটার পরের পোর্শনটা আজকে কভার করব। এটা খুবই ছোট একটা পোর্শন। এরপর আসলে আরেকটা কন্টেন্টে জাম্প করার ইচ্ছা আছে। তো সামেশনস এটা হচ্ছে ওই যে সেকশন 2.4 থেকে আসলে লাস্টের পোর্শনটা আর কি। তো বেসিক্যালি আমরা লাস্ট লেকচারে সিকোয়েন্সেস এন্ড সামেশনস এই দুইটা জিনিস আমাদের কভার করা ছিল আর কি, মানে কভার করার কথা ছিল। তো সিকোয়েন্সের আমরা আহ, আহ, যে যে সমস্ত কন্টেন্ট গুলো দেখছিলাম সেখানে ছিল হচ্ছে একটা সিকোয়েন্স, এটা অ্যারিথমেটিক সিকোয়েন্স হতে পারে বা জিওমেট্রিক সিকোয়েন্স হতে পারে, এবং আমরা সিকোয়েন্স গুলাকে কিভাবে এক্সপ্রেস করি, তাই না? ওই ওই বিষয়গুলো আমরা দেখছিলাম। তো আজকে আমরা পার্টিকুলারলি আজকে দেখবো যেটা, সেটা হচ্ছে যে একটা সিকোয়েন্সের মানে আহ, মধ্যে যদি কোনো সামেশন থাকে আর কি, হ্যাঁ, তো এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি। তো বেসিক্যালি কি হচ্ছে দেখো এখানে, এই যে একটা সিকোয়েন্স দেখা যাচ্ছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সিকোয়েন্সের মধ্যে এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা অ্যারিথমেটিক সিকোয়েন্স, তাই না? তো এখানে আমরা প্রত্যেকটা টার্মের সাথে এক যোগ করতেছি, এটাই বোঝা যাচ্ছে। তো এখন আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রথম 5টা টার্মের সিকোয়েন্সটাকে আমরা লিখছিলাম, হ্যাঁ, বা 10টা টার্ম এভাবে ইনিশিয়াল টার্ম, তারপরে কত কত করে বাড়তেছে। দুইটা প্যারামিটার ছিল না, যে A0 আর হচ্ছে ডি, হ্যাঁ, এভাবে আমরা এই দুইটা ভ্যালু বসাই আমরা দেখছিলাম আর কি। তো আজকে বেসিক্যালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে একটা সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি এখানে, প্রত্যেকটা টার্মের সাথে এক যোগ হচ্ছে। তো এটাকে আমরা এইভাবে সিকোয়েন্স আকারে না লিখে আমরা কি একেবারেই কোনো একটা ছোট কোনো ফর্মে লিখতে পারি কিনা? আমরা কিন্তু এটা পারি, সেটা হচ্ছে সামেশন। এই আহ, তোমার এই পার্টিকুলার ফর্মে আমরা জিনিসটাকে এক্সপ্রেস করতে পারি। তো যেহেতু আমি বললাম যে এখানে আমরা প্রত্যেকটা টার্মের সাথে ওয়ান অ্যাড করতেছি, তার মানে এটা হচ্ছে একটা সামেশনের সিকোয়েন্স। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? তো প্রথমত আমাদের যেটা লিখতে হবে, আমাদের একটা এটাকে বলে হচ্ছে সিগমা নোটেশন। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে সিগমা নোটেশন। এই পার্টিকুলার নোটেশনের সাহায্যে আমরা টার্মের মধ্যে সামেশনটা দেখাতে পারবো। তাহলে এখন সিকোয়েন্স থেকে যেহেতু আমরা এই সিগমা নোটেশনের মাধ্যমে একটা ছোট ফর্মে জিনিসটাকে রিপ্রেজেন্ট করে নিয়ে আসতেছি, তাহলে যেহেতু সিকোয়েন্স থেকে আনতেছি আমরা, তো সিকোয়েন্সের কি থাকে? একটা স্টার্টিং পয়েন্ট থাকে আর আরেকটা এন্ডিং পয়েন্ট থাকে। তাহলে কি করতে হবে? আমাদেরকে ওই স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টটাকে এই সিগমা নোটেশনের মধ্যে নিয়ে আসতে হবে। জিনিসটা কিরকম হবে? ধরো আমরা কি করতেছি, এই প্রত্যেকটা টার্মকে যোগ করতেছি। একটু ভালো করে খেয়াল করো, টার্মটাকে আমি এ অফ জে এই আকারে আমি প্রকাশ করতেছি, কিন্তু জে এর মানটা তোমার এম থেকে শুরু এবং শেষ হচ্ছে এন পর্যন্ত। তাহলে এইভাবে যদি আমরা সিগমা নোটেশনের মাধ্যমে সিকোয়েন্সের সামেশনটাকে এক্সপ্রেস করি, তাহলে এটাকে যদি আমি ভাঙতাম, ভাঙলে কিন্তু আমি এভাবে দেখাতে পারতাম। সেটা হচ্ছে এ এম প্লাস এ এম প্লাস ওয়ান প্লাস এ এম প্লাস টু ডট 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 প্লাস এ এম। ঠিক আছে? তাহলে এখানে আমরা এই পুরো জিনিসটাকে আমরা এইভাবে ভেঙে না দেখায় আমরা এরকম একটা ক্লোজ ফর্মে নিয়ে আসছি। ঠিক আছে? তাহলে এখানে ক্লোজ ফর্মে আনার জন্য কি হচ্ছে, যে আমরা কাকে যোগ করতেছি, যে টার্মটাকে যোগ করতেছি ওইটাকে এখানে লিখবো, কিন্তু ওই টার্মের যে এই যে সুপার সাবস্ক্রিপ্ট, যেটা সাবস্ক্রিপ্টটা আসলে কি ডিনোট করতেছে, যে সামেশনটা শুরু থেকে হবে, শেষ থেকে হবে। ঠিক আছে? তাহলে এভাবে আমরা লিখতে পারি। আর আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে সিগমা নোটেশন, যেটা
এটাকে আমরা তো এইভাবে প্রকাশ করছি এর আগের এক্সাম্পল। আমরা চাইলে সাইডেও লিখতে পারি যে সাপোজ আমি এখন এ অফ জে করতেছি, তাই তো? অর্থাৎ এই এই প্রত্যেকটা টার্মকে আমি যোগ করতেছি, এ কে যোগ করতেছি, কিন্তু এর যে সুপারস্ক্রিপ্ট আছে এই সুপারস্ক্রিপ্ট দিয়ে বুঝাবো হচ্ছে টার্মটা শুরু থেকে এবং শেষ থেকে, শেষ থেকে। ঠিক আছে, এক হচ্ছে আমরা সিগমা নোটেশনের একেবারে বরাবর নিচে বা উপরে লিখতে পারি, অথবা এরকম সাইডেও লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই দুই ভাবে আমরা লিখতে পারি, অথবা এটা আরেকটা টার্ম, আরেকটা পদ্ধতি এভাবেও লেখা যায়। সেটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে যদি আমরা জিনিসটাকে নিয়ে আসি, যে যে এর মানটা এম থেকে ছোট, সরি এম থেকে বড় অথবা সমান, এবং এম থেকে বড় অথবা ছোট অথবা সমান, এভাবেও আমরা একটা রেঞ্জের মধ্যেও লিখতে পারি। ঠিক আছে, তাহলে সরাসরি এভাবেও লেখা যায় যে লোয়ার লিমিট এবং আপার লিমিটটাকে আলাদা আলাদা করে, অথবা একটা রেঞ্জের মধ্যেও লোয়ার লিমিট এবং আপার লিমিটটাকে আমরা নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এই এই নোটেশনটাকে আমরা বলবো হচ্ছে সিগমা নোটেশন। ঠিক আছে, সিগমা সিগমা এই সাইনটা দিয়ে আমরা আসলে প্রকাশ করি হচ্ছে সামেশন। ওকে, আর যদি আমরা গুণ মানে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা আমাদের সাইনটা হবে হচ্ছে এরকম। ঠিক আছে, প্রোডাক্টের ক্ষেত্রে এরকম একটা সাইন, সেই ক্ষেত্রেও আমরা চাইলে লিখতে পারি যে ইকুয়াল টু এম থেকে এন পর্যন্ত এ আই। এটাকে যদি আমরা ভাঙি, ভাঙলে কি কি লিখতে পারি, যে এ এম মাল্টিপ্লিকেশন অফ এ এম প্লাস ওয়ান মাল্টিপ্লিকেশন অফ ডট 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 মাল্টিপ্লিকেশন অফ এ এম। তাহলে জাস্ট প্রোডাক্ট এবং সামেশন, কিন্তু আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিট গুলোকে একইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তো এখন যদি বা আমরা শুধু সামেশনটা ফোকাস করব আমাদের লেকচারে, প্রোডাক্টটা ফোকাস করতেছি না, যে সামেশন। আচ্ছা, এখন সামেশনের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে ইউজিং সিগমা নোটেশন। হ্যাঁ, ইউজিং সিগমা নোটেশন express the sum of the first 100 terms of the sequence AI, where AI equal to 1 plus I for I equal to 1 থেকে 2 3 এরকম ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমাদের বলা আছে যে আমাদের সাপোজ এখানে যে AI AI ইকুয়াল টু 1 বাই I, তাহলে আমরা জানি হচ্ছে আমরা নোটেশনটা এভাবে লিখি না, যে সিগমা অফ AI, যেখানে I ইকুয়াল টু 1 থেকে আমাদেরকে 100 পর্যন্ত বের করতে বলছে। ওকে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, যে ইকুয়াল টু সিগমা নোটেশন লোয়ার লিমিট আই 1 থেকে 100 পর্যন্ত আমাদেরকে বের করতে বলছে, আর এই আইটা বেসিক্যালি 1 বাই আই। ঠিক আছে, অর্থাৎ এআই তো জাস্ট একটা ভেরিয়েবল, কিন্তু এটার ফর্মটা কিরকম, ফর্মুলাটা হচ্ছে সাপোজ সাপোজ আমাদের এক্সাম্পলে দেওয়া আছে 1 বাই আই। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ইকুয়াল টু 1 বাই 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 3 প্লাস ডট 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 প্লাস 1 বাই 100। এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, অর্থাৎ আই এর মানটা চেঞ্জ হতে থাকবে, এবং আই এর মানটা শুরু হচ্ছে 1 থেকে শেষ হচ্ছে 100। কারণ আমাদেরকে বলা আছে যে আমাদেরকে বলা আছে যে এখানে ফার্স্ট 100 টার্মস। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, প্রথম 100টা টার্ম, অর্থাৎ আই এর মান তো এখানে বলা আছে 1 থেকে শুরু এবং চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত, কিন্তু আমাদেরকে সামেশন টার্মটা জাস্ট এক্সপ্রেস করতে বলছে প্রথম 100টা টার্মের জন্য।
তাহলে আমাদের সিকোয়েন্সে প্রথম 100টা টার্মকে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, এইবার একটু ছোট কোন একটা এক্সাম্পল দেখি, যেখানে বলা হচ্ছে জে স্কোয়ার কে ক্যালকুলেট করতে বলছে এবং জে এর মানটা 1 থেকে 5 পর্যন্ত। তাহলে আমরা এখানে যেহেতু এটা সিগমা নোটেশন, তার মানে যোগ হবে। জে স্কোয়ার কে আমরা কিভাবে লিখবো? জে এর মানটা শুরু হবে 1 থেকে শেষ হবে 5 পর্যন্ত। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এভাবে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এর আগের এক্সাম্পলে আমাদের টার্ম ai ইকুয়াল টু 1/i ছিল, আর এখানে ai ইকুয়াল টু হচ্ছে জে স্কোয়ার, যেখানে জে এর মানটা হচ্ছে 1 থেকে 5। ওকে, এখানে খেয়াল করে দেখো, এগুলা জাস্ট ভেরিয়েবল। আই এবং জে এগুলো হচ্ছে জাস্ট ভেরিয়েবল। ঠিক আছে, যদি এরকম হতো যে এখানে জে এর পরিবর্তে কে ইকুয়াল টু 1, তাহলে এখানে কে স্কোয়ার বসতো, রেজাল্ট একই আসতো। এটা হচ্ছে জাস্ট ভেরিয়েবল। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে ভেরিয়েবল হিসেবে ইউজ করছে কে কে। আর এখানে বলতেছে সিগমা অফ কে ইকুয়াল টু 4 থেকে শুরু এবং 8 এ শেষ, এবং আমাদের এটা অ্যাপ্লাই করতেছে হচ্ছে -1 টু দি পাওয়ার কে এর উপর। তাহলে কে এর মানটা চেঞ্জ হবে, তাই না? সাম হবে। তাহলে কে এর মানটা শুরু হবে 4 এ, শেষ হবে 8 এ। তাহলে -1 টু দি পাওয়ার 4, 4 থেকে শুরু, প্লাস -1 টু দি পাওয়ার 5, প্লাস -1 টু দি পাওয়ার 6, 1 টু দি -1 টু দি পাওয়ার 7, -1 টু দি পাওয়ার 8। এটাকে যদি আমরা কম্পিউট করি, রেজাল্ট আসে 1। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটা লোয়ার লিমিট এবং আপার লিমিটকে আমরা যদি ইয়ে করি, স্পেসিফাই করে দিই, তাহলে আমরা ওই সামেশনটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো যে শেষ পর্যন্ত কত আসে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই দুইটা এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের আপার লিমিটটা মানে মোটামুটি আমাদের রেঞ্জটা ছোট আছে। এখানে 1 থেকে 5, এখানে 4 থেকে 8। হ্যাঁ, পাঁচটা পাঁচটা করে ভ্যালু এখানে আমরা অ্যাড করছি, অর্থাৎ টার্ম হচ্ছে 5টা। কিন্তু এখানে 100টা টার্ম কে সিকোয়েন্সে সাজাইতে বলছে, আমরা কিন্তু এক পর্যায়ে এখানে ডট ডট দিয়ে সাজাইছি। তার মানে ডট ডট না দিলে তো 1/4 প্লাস 1/5, 1/6 এরকম প্রত্যেকটা লিখতে হইতো, এবং সবগুলোর জন্য যদি আমাদের সামেশনটা ক্যালকুলেট করতে বলতো, তাহলে আমাদের এটা অনেক বড় একটা সেন্টেন্স স্টেটমেন্ট হয়ে যেত না? 100টা টার্মকে আমাদের ক্যালকুলেট করতে হতো। তো এখন এরকম যখন আমাদের আপার লিমিট অনেক হাই থাকে, তো সেই ক্ষেত্রে তো আমাদের সামেশনটাকে যদি আমরা ভাঙি ক্যালকুলেট করার জন্য, তো এটা আসলে মানে খুবই টাইম কনজিউমিং। তো আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি এই পার্টিকুলার মানে সামেশন গুলার জন্য। সেটা কিরকম হবে? তো মনে করো এখানে সে আমি তোমাদেরকে জাস্ট এই তিনটা দেখতে বলবো, প্রথমটা না দেখলেও চলবে আপাতত। এই তিনটা একটু খেয়াল করো, এখানে কে ইকুয়াল টু 1 থেকে শুরু এন পর্যন্ত, লোয়ার লিমিট 1 থেকে আপার লিমিট এন পর্যন্ত। হ্যাঁ, তাহলে এখানে আমি যদি 100 দিই, আমি যদি এখানে 100 দিই, n ইকুয়াল টু 100 দিই, তাহলে কি আসবে? 1 প্লাস 2 প্লাস, হ্যাঁ, 3 প্লাস 4 প্লাস, এভাবে একেবারে 100 পর্যন্ত। ঠিক আছে, 100 পর্যন্ত এখানে লিখতে হতো। তো এটাকে আমরা এতটুকু না লিখে, প্রত্যেকটাকে এভাবে হাতে হাতে যোগ না করে, আমরা এই ফর্মুলাতে প্রকাশ করতে পারি। এখানে শুধুমাত্র আমরা এন হচ্ছে আমাদের আপার লিমিটটা, আপার লিমিটটা যদি আমরা এখানে প্লাগ ইন করি, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে এখানে জাস্ট এন এর মধ্যে আমরা 100 ইন্টু 100 প্লাস
1 ডিভাইডেড বাই 2, এভাবে আমরা পুরো ক্যালকুলেশনটা একভাবে করে ফেলতে পারবো। অর্থাৎ আমাদেরকে এরকম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 7 8 9 100 পর্যন্ত যোগ করার কোনো দরকার ম্যানুয়ালি। আমরা এটাকে একটা ফর্মুলাতে নিয়ে জাস্ট এন এর জায়গায় আপার লিমিটটা বসাই দিলে ক্যালকুলেট হয়ে যাবে। তো সিমিলারলি আমরা যদি আমাদের ইকুয়েশনটা যদি আমাদের যদি এটা কে স্কোয়ার হয়, এটা তো হচ্ছে লিনিয়ার না, এক এক করে যোগ হচ্ছে, আর এটা হচ্ছে কোয়াড্রেটিক স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু টোয়াইস n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। তাহলে এর আগের যে এক্সাম্পলটা ছিল, যে স্কোয়ারের যে এক্সাম্পলটা, এখানে আমরা লোয়ার লিমিট 1 আপার লিমিট 5, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার এভাবে লিখছিলাম। তো এইভাবে না লিখে, যেহেতু এটা জে স্কোয়ার এই ফর্মে আছে, এই ফর্মের জন্য আমাদের এখানে ফর্মুলা বলে দেওয়া আছে। তো আমরা জাস্ট, যেহেতু আমাদের আপার লিমিটটা 5 ছিল, আমরা এখানে n এর জায়গায় যদি 5 বসাইতাম, তাহলেও আমাদের রেজাল্ট আসতে হচ্ছে 55। ঠিক আছে? তাহলে এখানে জাস্ট আপার লিমিট n এর মানটা 5 বসালে আমরা এইভাবে ক্যালকুলেট করে ফেলতে পারি। সিমিলারলি যদি আমাদের টা যদি কে কিউব হয়, তখন কে কিউবের ফর্মুলা হচ্ছে n স্কোয়ার ইন্টু n প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে আমরা সামেশনটা কার উপরে অ্যাপ্লাই হচ্ছে, হ্যাঁ, ওই টার্ম যেটা, ওই টার্মের ফর্মটা দেখে, হ্যাঁ, এটা কোন ফর্মে আছে এটা দেখে আমরা ডিসিশন নিতে পারি যে কোন ফর্মুলা ইউজ করব। ওকে, তো এখানে আমরা একটা দুটা এক্সাম্পল দেখব। যেমন এটা তো এখানে এই এক্সাম্পলটা যেটা একটু আগে দেখলাম, দেখো এই জিনিসটা, এই যে এক্সাম্পলটা, এটা খুব ভালো করে খেয়াল করো। এখানে বলা হচ্ছে কে স্কোয়ার করতে বলা হচ্ছে, কিন্তু কে এর মানটা শুরু 50 থেকে, শেষ হচ্ছে 100-তে, আপার লিমিট 100। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, যেহেতু কে স্কোয়ার, হ্যাঁ, কোয়াড্রেটিক ইকুয়েশন। জাস্ট এখানে আমরা যদি মানে এন এর মান 100, আপার লিমিটটা যদি এখানে, সরি, এখানে বসাই দিই, আপার লিমিটটা যদি এখানে বসাই দিই 100, তাহলে মনে হয় হয়ে যাবে, এরকম মনে হচ্ছে। বাট এটা আসলে সরাসরি আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না। কেন পারবো না? কারণ ফর্মুলাটা প্রযোজ্য হচ্ছে কে এর মান 1 থেকে যখন শুরু, এন এ শেষ। কিন্তু আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কে এর মান 50 থেকে শুরু, শেষ হচ্ছে 100-তে। ঠিক আছে? তো এই কারণে আমরা সরাসরি আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করা যাচ্ছে না। তাহলে আমাদের কি করণীয়? আমরা যেটা করব, এই যে জিনিসটা একটু খেয়াল করো, এখানে আমরা কে স্কোয়ারকে 1 থেকে 100-র মধ্যে প্রকাশ করতেছি, কিন্তু এখানে আমরা এটাকে ভাঙবো। কে এর মান 1 থেকে শুরু, 49-এ শেষ, এটা এক ভাগে ভাঙতেছি, আর 50 থেকে শুরু, 100-তে শেষ, এটা একটা ভাগে ভাগতেছি, ভাগে ভাগ মানে ভাগ ভাগ করতেছি। ঠিক আছে? অর্থাৎ লিমিট গুলাকে আমরা একটা মিড পয়েন্টে স্প্লিট করছি, কে ইকুয়াল টু 1 থেকে 49 পর্যন্ত, আর 50 থেকে 100 পর্যন্ত। এটা করাতে যে সুবিধাটা হয়েছে, আমরা যদি এই পুরো লাইনটাকে পক্ষান্তর করি, পক্ষান্তর করলে 50 থেকে 100-কে এক পাশে নিলাম, আর বাকিগুলাকে এই ফর্মে নিয়ে গেলাম। তাহলে এই যে ডান পক্ষের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের সামেশন গুলো 1 থেকে শুরু, 100-তে শেষ, অথবা 1 থেকে শুরু, 49-এ শেষ। তাহলে এই দুইটা টার্মকে আলাদা আলাদা ভাবে আমরা এই ফর্মুলাতে ফেলে ক্যালকুলেট করতে পারবো। কারণ যেহেতু এই টার্মগুলো স্টার্টিং পয়েন্ট হচ্ছে কে ইকুয়াল টু 1, যেটা আমাদের ইকুয়েশনের সাথে যায় 1 থেকে শুরু। ওকে, তো তাহলে আমরা এই ফর্মুলাটা যদি এগুলাতে অ্যাপ্লাই করি, অর্থাৎ আমি যদি এরকম করি যে সাপোজ এটার জন্য আমরা এন এর মান বসাবো হচ্ছে 100,
আর এটার জন্য আমরা n এর মান বসাবো হচ্ছে 49। তাহলে আমরা এই ফর্মুলাতে বসানোর পরে আমাদের রেজাল্ট যা আসবে, হ্যাঁ, ফাইনাল রেজাল্ট যেটা আসতেছে এটাই হচ্ছে আমাদের এই এই টার্মের সামেশন রেজাল্ট। তার মানে আমাদেরকে যেটা বের করতে বলছে, আমরা ফর্মুলাতে ফেলবো, বাট উই হ্যাভ টু বি কেয়ারফুল যে লোয়ার লিমিট এবং লোয়ার লিমিটটা মিলতে হবে। অর্থাৎ এখানে তো সবগুলা ফর্মুলাতে লোয়ার লিমিটটা শুরু হয়েছে হচ্ছে 1 থেকে, কিন্তু আমাদেরকে যেটা বের করতে বলছে এটা শুরু হয়েছে হচ্ছে 50 থেকে। এই কারণে আমরা এই 1 থেকে 100 এটাকে মধ্যবর্তী স্প্লিট পয়েন্টে ভেঙে এই যাকে বের করতে বলছে তাকে আমরা আলাদা করে নিচ্ছি। ঠিক আছে, এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড বুদ্ধি, এভাবে আমরা ইকুয়েশনে ফেলাইতে পারবো কোন একটা পার্টিকুলার টার্ম। ঠিক আছে, তাহলে এই আর কি, তোমরা বুঝতে পারছো এটা কিভাবে বের করছে? Yes, sir. আচ্ছা, তো তাহলে আমাদের এই সামেশনের পার্টটা শেষ। তো আমরা একটু চট করে আমাদের আরেকটা টপিক আজকে শুরু করব। এটা হচ্ছে যেটা আমরা মানে চ্যাপ্টার 3 আর কি। তো এখন এই চ্যাপ্টার 3 নিয়ে একটু কথা আছে, সেটা হচ্ছে তোমরা যদি বইতে দেখো আর কি। তো বেসিক্যালি বইতে চ্যাপ্টার 3 যেটা অ্যালগরিদম, এটা এটাতে খুব কমপ্লিকেটেড কিছু জিনিস আসলে অ্যাড করছে। তো তোমাদের সিলেবাসে অ্যালগরিদম ওয়ার্ডটা আছে আর কমপ্লেক্সিটি এই টপিকটা আছে আর কি। এখন আম, প্রত্যেকটা জিনিস কভার করতে গেলে আসলে অনেক বেশি সময় আমাদের স্পেন্ড হয়ে যাবে আর কি। তো নর্মালি আমরা অ্যালগরিদমের উপরে তোমরা কিন্তু একটা আলাদা সাবজেক্ট পড়বা, খুব সম্ভবত 4th সেমিস্টারে আর কি। তো এখন ডিসক্রিট ম্যাথের একটা আহ, সুবিধা বলতে পারি অথবা অসুবিধাও বলতে পারি, সেটা হচ্ছে ডিসক্রিট ম্যাথে দুনিয়ার সব জিনিস এখানে ঢুকানো হয় আর কি। মানে ডিসক্রিট ম্যাথ সাবজেক্টটাতে অনেক কিছু আছে আর কি। তো যেগুলো আবার পরবর্তীতে তোমরা এক একটা আলাদা আলাদা সাবজেক্ট আকারে পড়বা। যেমন তোমরা খুব সম্ভবত এই টার্মে ডাটা স্ট্রাকচার পড়তেছো। তো ডাটা স্ট্রাকচারের দুইটা জিনিস কিন্তু এখানে ঢুকে গেছে, যেটা হচ্ছে তোমার ট্রি এবং গ্রাফ। হ্যাঁ, তো ঠিক সেরকম আহ, অন্যান্য সাবজেক্টেরও একটা দুইটা কম্পোনেন্ট ঢুকছে। তো অ্যালগোরিদমেরও এখানে জিনিসগুলো ঢুকছে। তো আমি অ্যালগোরিদম এই 3টা চ্যাপ্টারকে আসলে আমি একটু কনসলিডেট করে একটা স্লাইডে নিয়ে আসছি। তো এটাই আসলে আমরা মানে এই কোর্সের জন্য কভার করবো আর কি। কারণ আলটিমেটলি তোমরা আহ, ধরো অ্যালগোরিদম সাবজেক্টটা একটু কমপ্লিকেটেড আর কি। এই কারণে অ্যালগোরিদম সাবজেক্টটা 4th সেমিস্টারে দেওয়া হয়েছে। তো অতটুকু পর্যন্ত আমরা বা তোমরা আরো অন্যান্য সাবজেক্ট পড়বে, ওগুলো প্রিপেয়ার হতে থাকবে আর কি। তো এই কারণে আমি টু কমপ্লিকেটেড কনসেপ্টগুলো আমি অ্যাভয়েড করছি আর কি। তো যার জন্য সিলেবাসে যেহেতু আছে অ্যালগোরিদমটা, আমি আহ, একেবারে বেসিক যে কম্পোনেন্ট ওগুলা কভার করার চেষ্টা করবো আর কি ইনশাআল্লাহ। তো অ্যালগোরিদম জিনিসটা কি, সোজা কথায় যদি আমি বোঝানোর চেষ্টা করি তাহলে হচ্ছে যে আমরা তো প্রোগ্রামিং করি, কোনো একটা পার্টিকুলার প্রবলেমকে যদি সলভ করতে চাই আমরা প্রোগ্রামিং করি। যেমন আমাদেরকে বলা হলো হচ্ছে একটা অ্যারে থেকে আহ, বা একটা দুইটা সংখ্যার যোগফল বের করো, দুইটা ইন্টিজারের যোগফল বের করো। তাহলে আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি না, যে প্রোগ্রামিং এর ভাষায় আর কি, যে এটা হচ্ছে আমাদের ইয়েগুলো, হ্যাঁ, মানে অ্যাকচুয়াল কোড গুলা। এটা তো হচ্ছে যে আমি একেবারে যখন কোড করতে বসবো আমাদের এডিটরে, এক্স্যাক্টলি এভাবেই লিখতেছি। এটা তো একদম সি ল্যাঙ্গুয়েজের একেবারে সিনট্যাক্স। তো এটা হচ্ছে প্রোগ্রামিং কোড, এটা হচ্ছে কোড, অর্থাৎ অ্যাকচুয়াল আমাদের সলিউশন। কিন্তু আহ, ধরো আমি যদি সে মানে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমাকে একটা প্রোগ্রাম মানে ইয়ে করতে দিছে, প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে দিছে, এটা হচ্ছে যে দুইটা সংখ্যার যোগফল বের করা। ওকে, তো এটা আমি কিভাবে করবো, দুইটা ইন্টিজারের যোগফল বের করবো।
তখন আমি তাকে স্টেপস গুলা বলে দেবো। বলবো হচ্ছে আগে তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করবা, দুইটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করবা, এ এবং বি, তাদের মধ্যে মানগুলোকে নিয়ে আসবা। হ্যাঁ? ধরে নিলাম যে বাই ডিফল্ট মান, ইউজারের কাছ থেকে মান নেবে না, বাই ডিফল্ট। আর হচ্ছে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা যেটা হচ্ছে সামেশনের জন্য, যাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে। তারপর তোমরা ফর্মুলাটা লিখবা, সেটা হচ্ছে সাম ইকুয়াল টু a প্লাস বি। তারপর ফাইনালি গিয়ে রেজাল্টটাকে ডিসপ্লে করবে। আমি এখন যে কথাগুলো বললাম এটা হচ্ছে আমি কাইন্ড অফ ইংলিশে বা একটা প্রচলিত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আমি ওই কোডের কোডগুলাকে আমি প্রকাশ করছি, যেটা সলিউশন। তাহলে অ্যাপ্রোপ্রিয়েটলি আমি ম্যাথমেটিক্স গুলা না লিখে শুধুমাত্র একটা জেনারেল একটা ভাষায় আমি যদি প্রবলেমের সলিউশনটাকে এক্সপ্রেস করি, তাহলে ওইটাকে বলে হচ্ছে অ্যালগোরিদম। অর্থাৎ একটা, আমরা বলি না যে এটা অ্যালগোরিদমটা কি, অ্যালগোরিদম হচ্ছে একেবারে কেউ তোমাকে কোড জিজ্ঞেস করতেছে না, তোমাকে সলিউশনটা জিজ্ঞেস করতেছে তুমি কোন কোন স্টেপ গুলা ফলো করে সলিউশনটাকে অ্যাচিভ করবে। তাহলে দুইটা সংখ্যার যোগফল বের করো, এটার অ্যালগোরিদম যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা একটা ধারাবাহিক ভাবে বলতে বলতে যাবে, সিকোয়েন্সিয়াল। অর্থাৎ এলোমেলো ভাবে বলবে না যে আগে তোমরা রেজাল্টটাকে প্রিন্ট করবে, অর্থাৎ এটাকে প্রিন্ট করলা আগে, তারপর ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপর সামেশন করলাম। এটা হচ্ছে অগোছালো একটা অর্ডারে আমি বললাম, যেভাবে বললাম এটা অগোছালো একটা মানে সিকোয়েন্স ছাড়া। তো কাজেই যেটা বললাম সেটা কোনো অ্যালগোরিদম না। অ্যালগোরিদম তখনই বলতে পারবে যখন, ঠিক আছে তুমি কোড না বলো, হ্যাঁ তুমি কোড না বলো, বাট তুমি সিকোয়েন্সিয়ালি একটা পার্টিকুলার সিকোয়েন্সে আমি সলিউশনটাকে রিপ্রেজেন্ট করলাম, এটা হচ্ছে আমার অ্যালগোরিদম। ঠিক আছে? তো এখানে বলা আছে সেটিং আপ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ম্যাথমেটিক্যাল মডেল ইজ অনলি পার্ট অফ দ্য সলিউশন ফর সলভিং এ প্রবলেম। যেমন ম্যাথমেটিক্যাল মডেল হচ্ছে এখানে এটা, সামেশন ইকুয়াল টু a প্লাস বি। কিন্তু আমি যখন কোড করব, খালি এটা লিখে দিলে হবে? হবে না। আমাকে a কে ইনিশিয়ালাইজ করতে হবে, b কে ইনিশিয়ালাইজ করতে হবে, সামেশন কে ইনিশিয়ালাইজ করতে হবে, a এবং b এর মধ্যে মান দিতে হবে। হ্যাঁ, তারপর আমাকে এই যোগফলটা করার পর এটাকে রেজাল্টটাকে ডিসপ্লে করতে হবে। তাহলে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল যে ফর্মুলাটা ওইটা জানা থাকলেই হলো না, ওইটাই কিন্তু জাস্ট সলিউশনের একটা ছোট পার্ট, বাট কমপ্লিট সলিউশন না। সলিউশনটাকে কমপ্লিট করতে চাইলে a method is needed that will solve the general problem using the model. ঠিক আছে, একটা জেনারেল স্ট্রাকচার আমাদের লাগবে। আইডিয়ালি হোয়াট ইজ রিকোয়ার্ড ইজ এ প্রসিডিউর। যেটা আমাদের দরকার সেটা হচ্ছে একটা প্রসিডিউর that follows a sequence of steps that leads to the desired answer. তার মানে আমাদের একটা প্রসিডিউর দরকার, যে প্রসিডিউরটা সিকোয়েন্সিয়ালি কিছু সিকোয়েন্স অফ স্টেপস ফলো করে আমাদের ডিজায়ার্ড সলিউশনের দিকে আমরা যেতে পারবো। এই সিকোয়েন্স অফ স্টেপস গুলাকে আমরা বলি হচ্ছে অ্যালগোরিদম। তার মানে অ্যালগোরিদম কখনোই একেবারে কোডিং গুলা না, ঠিক আছে, একেবারে কোড না। হ্যাঁ, এটা এটা হচ্ছে আম, একটু এক সেকেন্ড, হ্যাঁ সরি, আমার দরকার, ফোন আসছে তো, এক সেকেন্ড। আচ্ছা সরি। আচ্ছা এখন তাহলে এটা হচ্ছে যে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমরা তো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তোমরা প্রোগ্রামিং করো, তো প্রোগ্রামিং এর মধ্যে অ্যালগোরিদম জিনিসটা কি, তখন তুমি কিভাবে অ্যান্সার করবা? অ্যান্সার করবা হচ্ছে অ্যালগোরিদম হচ্ছে সিকোয়েন্স অফ স্টেপস যেগুলো ফলো করে আমরা প্রবলেমের সলিউশনে পৌঁছাইতে পারি। তো প্রোগ্রামিং এর যে কোডগুলো, ওই কোডগুলো অ্যালগোরিদম থেকেই আসবে। আমার আমরা যেখানে কোডটা করতেছি, কোডিং এর এক একটা স্টেটমেন্ট হচ্ছে অ্যালগোরিদমের এক একটা লাইন। ঠিক আছে, এবং অ্যালগোরিদমটা আমরা অনেকটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে
প্রকাশ করতে পারি। যেমন প্রোগ্রামিং যেটা, প্রোগ্রামিংটা তো মানে পুরোপুরি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ না, তাই না? a ইকুয়াল টু 5 এটা তো একটা কাইন্ড অফ একটা স্ট্রাকচার, একটা সিনট্যাক্স। কিন্তু আমি যদি এভাবে প্রকাশ করি যে এরকম স্টেপ 1 হচ্ছে টেক ভ্যালুস ডিক্লেয়ার টু ইন্টিজার টাইপ ভেরিয়েবলস, তো এটা একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আমি প্রকাশ করতেছি। এটা হচ্ছে অ্যালগোরিদম, এবং এই অ্যালগোরিদমের প্রত্যেকটা স্টেপকে আমরা করেসপন্ডিং প্রোগ্রামিং এ কনভার্ট করতে পারি, প্রোগ্রামিং কোডে কনভার্ট করব। সো অ্যালগোরিদমটা যদি তোমাদের কাছে থাকে, তোমরা কিন্তু অ্যালগোরিদমটা দেখে দেখে কোড করে ফেলতে পারবে, কারণ তোমরা সিনট্যাক্স জানো। কিন্তু সলিউশনের যে লজিকটা, ওই লজিকটা তোমাদের অ্যালগোরিদমে প্রকাশ হয়ে যেতে হবে। ঠিক আছে, ভেরিয়েবল ডিক্লেয়ার করা থেকে শুরু করে ভেরিয়েবলের মান ইনিশিয়ালাইজ করা, তারপর এই একটা লজিক সেট আপ করা, কিভাবে তোমরা সলিউশনটা করতেছো অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, বা কোনো যদি লুপ থাকে লুপের লুপগুলাকে নিয়ে আসা, কোনো যদি কন্ডিশনাল স্টেটমেন্ট থাকে, ইফ এলস এর কাজ থাকে, এগুলো সব অ্যালগোরিদমের মাধ্যমে তুমি হাতে লিখবা। এখান থেকে দেখে দেখে আমরা কোডে কনভার্ট করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। এখন অ্যালগোরিদমকে যেভাবে আমরা মানে প্রকাশ মানে ডিফাইন করি আর কি, এটা ওই একই জিনিস যেটা একটু আগে বলে দিয়েছি, যে অ্যালগোরিদম ইজ এ ফাইনাইট সিকোয়েন্স অফ প্রিসাইজ ইনস্ট্রাকশনস ফর পারফর্মিং এ কম্পিউটেশন ফর সলভিং এ প্রবলেম। তার মানে এখানে অ্যালগোরিদমের মধ্যে ফাইনাইট ফাইনাইট সংখ্যক স্টেপস থাকবে, ইনফাইনাইট সংখ্যক স্টেপস কখনো থাকবে না। অ্যালগোরিদম বলতে বুঝাবো যে সলিউশনটাকে সলভ করার জন্য আমাদের কিছু নির্দিষ্ট স্টেপস থাকবে, অনির্দিষ্ট না, নির্দিষ্ট। অর্থাৎ 5টা স্টেপ হতে পারে, 10টা হতে পারে, 20টা হতে পারে, বাট এটার একটা বাউন্ডারি থাকবে, এটা ইনফাইনাইট হবে না। এবং প্রিসাইজ প্রিসাইজ ইনস্ট্রাকশন বলতেছে, কেন প্রিসাইজ বা প্রিসাইজ এর অর্থ কি? প্রিসাইজ মানে হচ্ছে ইনস্ট্রাকশন গুলোর মধ্যে কোনো কনফিউশন থাকতে পারবে না। যেমন আমি এর আগে প্রবলেমের মধ্যে বলতেছিলাম যে আমার ইনস্ট্রাকশনটা হচ্ছে যে ইনিশিয়ালাইজ টু ইন্টিজার ভেরিয়েবলস, হ্যাঁ, বা বা ডিক্লেয়ার টু ইন্টিজার ভেরিয়েবলস, এটা একেবারে ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু আমি যদি এভাবে বলি যে ডিক্লেয়ার ইন্টিজার টাইপ ভেরিয়েবলস, তাহলে এটার মধ্যে একটা অসম্পূর্ণতা আছে। সেটা হচ্ছে কয়টা ইন্টিজার ভেরিয়েবল তোমরা ডিক্লেয়ার করার কথা বলতেছো অ্যালগোরিদমে, হ্যাঁ, এটা ক্লিয়ার না। সো এটা প্রিসাইজ হলো না, এখানে কনফিউশন আছে। সো অ্যালগোরিদম যখন আমরা লিখব, এখানে কোনো ধরনের অসম্পূর্ণতার কোনো অবকাশ থাকতে পারবে না। প্রত্যেকটা স্টেপস হ্যাজ টু বি প্রিসাইজ। ঠিক আছে, তারপর গিয়ে আমরা এটাকে প্রকাশ করতে পারবো। তো যেমন আমরা এখানে আহ, দুইটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন অ্যালগোরিদম লিখতে বলছে ফর ফাইন্ডিং দ্য লার্জেস্ট ভ্যালু ইন এ ফাইনাইট সিকোয়েন্স অফ ইন্টিজার। হ্যাঁ, তুমি কিছু ইন্টিজার টাইপের ভেরিয়েবল ইনপুট নাও, তার মধ্যে ম্যাক্সিমামটা বের করবে। এটা তো তোমরা নিশ্চয়ই সি তে অনেক আগেই করছো, যে ম্যাক্স মিন বের করা, ম্যাক্স বের করা বা মিন বের করা। তারপর এটা হচ্ছে একটা ফাইনাইট সেট, মনে করো একটা অ্যারের মধ্যে পার্টিকুলার কোন একটা এলিমেন্টকে সার্চ করা। ঠিক আছে, তোমরা ডাটা স্ট্রাকচার এই কোর্সে পড়তেছো, এই সেমিস্টারে তোমরা ডাটা স্ট্রাকচারে সার্চিং অ্যালগোরিদম গুলো পড়ার কথা, যেমন বাইনারি সার্চ, লিনিয়ার সার্চ। হ্যাঁ, তো ওগুলো হচ্ছে একটা অ্যারে থেকে কোন একটা এলিমেন্টকে বের করা কোন একটা পার্টিকুলার মেথড বা অ্যালগোরিদম ফলো করে। তো বাইনারি সার্চ এটা এক ধরনের একটা সার্চিং অ্যালগোরিদম, লিনিয়ার সার্চ আরেক ধরনের ওয়েতে অ্যালগোরিদম। তো এগুলা পরের ব্যাপার। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা ম্যাক্সিমাম ভ্যালু বের করার একটা অ্যালগোরিদম আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে এটা প্রোগ্রামিং তো পরে, প্রোগ্রামিং কোড আমাদের লাগবে না, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালগোরিদমিক স্টেপস গুলো। তো আগে আমরা স্টেপস গুলো লিখে ফেলি। যেমন 1 নাম্বার হচ্ছে set the temporary maximum equal to the first integer in the sequence। তাহলে যেমন আমাদের সাপোজ আমাদের এখানে আমরা একটা অ্যারেতে মনে করো আমাদের এরকম কিছু ইন্টিজার কিছু ভ্যালু আছে। ঠিক আছে, যেমন 5, তারপরে হচ্ছে 11, তারপর হচ্ছে 10, তারপরে হচ্ছে 9। ওকে,
মনে করো এই চারটা আমাদের ইন্টিজার দেওয়া আছে, অ্যালগরিদমিক স্টেপস অনুযায়ী আমরা অ্যারের প্রথম এলিমেন্টটাকে ম্যাক্সিমাম টেম্পোরারি ম্যাক্সিমাম ডিক্লেয়ার করে ফেলি। টেম্পোরারি অর্থাৎ এই মুহূর্তে আমরা অ্যারেটাকে স্ক্যান করতেছি, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্যান করব। তো প্রথম থেকে যখন স্ক্যান করা শুরু করব, যে এলিমেন্টটাকে পাবো ওইটাকে আমরা ম্যাক্সিমাম ডিক্লেয়ার করে দিব, বাট টেম্পোরারি বেসিসে। টেম্পোরারি অর্থ হচ্ছে এটা পরে চেঞ্জও হতে পারে। তারপর আমাদের নেক্সট যে আমাদের ইয়েটা, সেটা হচ্ছে যে আমরা কম্পেয়ার করব হচ্ছে ওই টেম্পোরারি ম্যাক্সকে অ্যারের নেক্সট এলিমেন্টের সাথে। যদি নেক্সট এলিমেন্টটা বড় হয় তাহলে টেম্পোরারি ম্যাক্সটা হবে সেই এলিমেন্ট। তাহলে জিনিসটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে হলো যে আমাদের আহ, প্রথমে তো আমরা স্ক্যান করতেছি প্রথম এলিমেন্ট থেকে, এটাকে আমরা টেম্পোরারি ম্যাক্স হিসেবে ডিক্লেয়ার করে ফেলছি। তারপর আমরা পরের এলিমেন্টের কাছে যাই, যদি পরের এলিমেন্টের সাথে টেম্পোরারি ম্যাক্সের কম্প্যারিজন করার পরে যদি দেখা যায় যে সেকেন্ড এলিমেন্টটা বড়, হ্যাঁ, তাহলে ওই সেকেন্ড এলিমেন্টটাকে আমি ম্যাক্স ডিফাইন করব। আর যদি সেকেন্ড এলিমেন্টটা ম্যাক্স টেম্পোরারি থেকে ছোট হয়, তাহলে টেম্পোরারি ম্যাক্সটা টেম্পোরারি ম্যাক্স হিসেবেই থাকবে। হ্যাঁ, তো কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেকেন্ড এলিমেন্টটা টেম্পোরারি ম্যাক্সের থেকে বড়, তাহলে আমরা টেম্পোরারি ম্যাক্সকে 5 মুছে দিয়ে 11 করে দিই। তাহলে এখন আমাদের টেম্পোরারি ম্যাক্সটা হচ্ছে 11। ওকে, এখন আমাদের টেম্পোরারি ম্যাক্সটা হচ্ছে 11। ওকে, এবার আমাদের থার্ড স্টেপটা হচ্ছে রিপিট দ্য প্রিভিয়াস স্টেপ ইফ দেয়ার আর মোর ইন্টিজার্স ইন দ্য সিকোয়েন্স। অর্থাৎ আমরা সামনে আগাতে থাকবো। তাহলে আমরা এদিকে গেলাম, যাওয়ার পরে এই এলিমেন্টের সাথে ম্যাক্সের কম্পেয়ার করলাম। এখন দেখা যাচ্ছে এলিমেন্টটা ম্যাক্সের থেকে ছোট, তাহলে টেম্পোরারি ম্যাক্স 11ই থাকবে। আমি সামনে অগ্রসর হব, অগ্রসর হয়ে দেখব যে এই এলিমেন্টটার সাথে আমি টেম্পোরারি ম্যাক্সের কম্পেয়ার করব। দেখা গেল যে এটা ছোট, তাহলে টেম্পোরারি ম্যাক্স ম্যাক্স 11ই থাকবে। এখন আমাদের দেখা হচ্ছে যে লাস্টে স্টপ when there are no integers left in the sequence, এবং ওই অবস্থায় the temporary maximum at this point will be the final largest integer in the sequence। তাহলে আমাদের যখন 9-এ পৌঁছে গেলাম, অর্থাৎ লিস্টে আর কোনো এলিমেন্ট নাই, তখন টেম্পোরারি ম্যাক্সে যে আছে, টেম্পোরারি ম্যাক্স হচ্ছে এখন 11। তাহলে যেহেতু আমরা লিস্টের এন্ডে চলে আসছি, এটাই হবে হচ্ছে আমাদের ফাইনাল লার্জেস্ট ম্যাক্সিমাম ইন্টিজার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের স্টেপস গুলো, যেটা আমরা এখানে কাইন্ড অফ ইংলিশ ভাষায় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে এখানে বুঝাই বলছি। এটা আমাদের একটা অ্যালগোরিদম। ওকে, এটা দেখেও কিন্তু তোমরা সলভ করে ফেলতে পারবে কোডিংটা। ঠিক আছে, এই চারটা স্টেপস ফলো করতে পারবে। হ্যাঁ, তো এখন এই জিনিসটাকে আমরা তো এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে ইংরেজি ভাষায় আমরা এটাকে লিখছি। হ্যাঁ, অ্যালগোরিদমটাকে লিখছি। আমরা এটাকে সিউডো কোডেও রিপ্রেজেন্ট করতে পারি। সিউডো কোডটাও হচ্ছে কাইন্ড অফ এই যে যে অ্যালগোরিদমটা এখানে আমরা ইংরেজি ভাষায় লিখছি, এটা এবং অ্যাকচুয়াল কোডিং এর মাঝামাঝি একটা জিনিস সিউডো কোডটা। সিউডো কোডটাকে বলা হচ্ছে ইট ইজ অ্যান ইন্টারমিডিয়েট স্টেপ, মধ্যবর্তী স্টেপ between an English language description of an algorithm and an actual implementation of this algorithm in a programming language। তাহলে একেবারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেসক্রিপশনের মধ্যবর্তী একটা অবস্থান হচ্ছে আমাদের সিউডো কোডটা। তাহলে আমরা যে অ্যালগোরিদমটা এর আগের স্লাইডে লিখে আসছি, এটাকে আমরা সিউডো কোডে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো সিউডো কোডে রিপ্রেজেন্ট করার সময় সবসময় মনে রাখবা আমাদের এরকম প্রসিডিউর ওয়ার্ডটা লিখতে হবে, এই কিওয়ার্ডটা লিখতে হবে প্রসিডিউর, এবং তার একটা নাম থাকতে হবে। এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো ম্যাক্স দিলাম বা ম্যাক্সিমাম বা ফাইন্ড ম্যাক্স, এরকম বিভিন্ন রকমের প্রসিডিউর নেম আমরা দিতে পারি। একদম ভেরিয়েবলের নামের মতো তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিতে। এবার দেখতে হবে হচ্ছে
আমি কাদের এটা কার উপরে প্রসিডিউরটা অ্যাপ্লাই করতেছি, এটা হচ্ছে A1 থেকে AN পর্যন্ত আমরা তোমার কিছু নির্দিষ্ট ফাইনাইট ইন্টিজারের উপরে আমরা অ্যাপ্লাই করব, এবং এরা হচ্ছে ইন্টিজার কোলন দিয়ে, অর্থাৎ ভেরিয়েবল গুলোর টাইপ হচ্ছে ইন্টিজার। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আমাদের স্টেপস অনুযায়ী, আমাদের স্টেপস হচ্ছে ম্যাক্সিমাম ইকুয়াল টু A1। আমরা এখানে ফার্স্ট স্টেপে বলছিলাম হচ্ছে temporary maximum will be equal to the first integer in the sequence, যেটা হচ্ছে আমাদের সিকোয়েন্সের প্রথমটা A1, এটাকে আমরা প্রথমে ম্যাক্স ডিক্লেয়ার করে দেব। এবার আমি আস্তে আস্তে সিকোয়েন্সের পরের গুলার দিকে আগাতে থাকবো। হ্যাঁ, যেমন আমরা যেটা এখানে দেখছি সেটা হচ্ছে এখানে আমরা এটাকে ম্যাক্স বলছিলাম, তারপরে 2 থেকে, অর্থাৎ আমাদের লিস্টের 2 নাম্বার যে ডাটা, ওইখান থেকে আমরা কম্প্যারিজনের পার্টটা শুরু করছি। সো আমরা যদি এই কাজটাকে লুপের ভিতরে করতে চাই, লুপের ভিতরে করতে চাইলে আমরা একটা ফর লুপ ডিফাইন করব, এবং লুপটা শুরু হবে লিস্টের 2 নাম্বার এলিমেন্ট এবং লিস্টের লাস্ট এলিমেন্ট অর্থাৎ n পর্যন্ত। আমাদের লুপের লাস্ট এলিমেন্ট পর্যন্ত এটা চলতে থাকবে 2 টু n। এটা হচ্ছে আমাদের লুপ। লুপের মধ্যে আমরা করবোটা কি? লুপের মধ্যে আমরা যেটা দেখে আসছি সেটা হচ্ছে আমরা কম্প্যারিজন করতাম 11-র সাথে টেম্পোরারি ম্যাক্সের কম্পেয়ার করে, যদি দেখি যে এটা বড় তখন ম্যাক্সটাকে করে দিতাম এই এলিমেন্টটা, আর যদি ছোট হতো তাহলে ম্যাক্স আগের এলিমেন্টই থাকতো। তারপর লুপের পরবর্তী ভ্যারিয়েবল যখন ইনক্রিমেন্ট হবে তখন এখানে পৌঁছাচ্ছে এবং তার সাথেও কম্পেয়ার হবে। সো বেসিক্যালি যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে লুপের মধ্যে আমরা কম্প্যারিজনের পার্টটা করব। ইফ ম্যাক্স লেস দেন AI, দেন ম্যাক্স ইকুয়াল টু AI। ঠিক আছে, এইভাবে আমরা মানে কন্ডিশনটা সাজাইতে পারবো। অর্থাৎ যদি ম্যাক্স যদি ছোট হয় ইয়ে থেকে, যে এলিমেন্টের সাথে কম্পেয়ার করতেছি, যেমন আমাদের এখানে ছিল হচ্ছে ম্যাক্স ছিল হচ্ছে 5, এলিমেন্ট AI হচ্ছে 11, তাহলে আমরা বলতেছি হচ্ছে ইফ ম্যাক্স লেস দেন, হ্যাঁ, AI, তাহলে এখানে AI হচ্ছে 11, ম্যাক্স হচ্ছে 5, কন্ডিশন স্যাটিসফাই করে, তখন আমি বলতেছি হচ্ছে ম্যাক্স ইকুয়াল টু AI। অর্থাৎ এখন ম্যাক্স হয়ে যাবে 11। এটা আমরা এখানে জিনিসটাকে ওইভাবে প্রকাশ করছি। তারপর লুপটা ওইভাবে চলতে থাকবে, যদি যখন দেখি যে ম্যাক্সটা AI থেকে ছোট না, অর্থাৎ এখানে যেরকম আসতেছে যে পরবর্তী এলিমেন্টটা তো ম্যাক্সের থেকে ছোট না, সরি ছোট মানে ম্যাক্স এটা থেকে ছোট না, তখন তো আমার ম্যাক্সটা চেঞ্জ হয়নি, ম্যাক্স ওইটাই থেকে গেছে, তখন আর এখানে কন্ডিশনের মধ্যে এটা দেন পার্টটা এক্সিকিউট হয়নি, তাহলে ম্যাক্স ওইটাই থেকে গেছে। লাস্টে যখন আমাদের লুপটা যখন ব্রেক করবে, অর্থাৎ লাস্ট এলিমেন্টটা যখন চলে আসবে, আমাদের কম্পেয়ার করা শেষ, সেই মুহূর্তে যেটা ম্যাক্স ওইটাকে আমরা লার্জেস্ট এলিমেন্ট হিসেবে রিটার্ন করব। ঠিক আছে, তাহলে যেটা আমাদের ইংলিশ সেন্টেন্সে যে অ্যালগরিদমটা ডিফাইন করা ছিল, এটাকে আমরা কাইন্ড অফ প্রোগ্রামিং এর একটা ফরম্যাটে নিয়ে আসছি। সরাসরি এখানে যখন আমরা সিউডো কোড লিখবো তখন ইনিশিয়ালাইজেশনটাকে এইভাবে লিখি, কোলন ইকুয়াল টু, ঠিক আছে, কোলন ইকুয়াল টু এভাবে লিখি। এটা এটা হচ্ছে যে সিউডো কোডের সিনট্যাক্স। ফর I ইকুয়াল টু 2 টু n, অর্থাৎ আমরা যেভাবে ফর লুপটা লিখতাম, যে মনে করো ফর I ইকুয়াল টু 2, I লেস দেন n, I প্লাস প্লাস, এটাকে এইভাবে প্রোগ্রামিং কোডে তো এইভাবে লিখি, সিউডো কোডের ভাষায় কিভাবে লিখবো, ফর I কোলন ইকুয়াল টু 2 টু n, এভাবে লিখবো। তাহলে আমরা প্রোগ্রামিং কোডটাকে আমরা সিউডো কোডের ভাষায় এভাবে লিখতে পারি। এখানে I প্লাস প্লাস দেওয়ার দরকার নেই, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আইটা 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে। ঠিক আছে, আর 2 করে ইনক্রিমেন্ট হলে ওইটা আবার লিখে দিতে হতো, নিচে লিখে দিতে হতো।
তো এটা হচ্ছে আমাদের এইভাবে লুপের মধ্যে আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করলে, যেমন ইফ গুলাকে দেন, ইফ দেন এটা একটা জোড়া, হ্যাঁ, এলস ইফও আমরা আনতে পারি, এলস আনতে পারি, এগুলাকে আমরা সিউডোকোডের ফর্মে এভাবে লিখতে পারি। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো সিউডোকোড কিভাবে লিখে? Yes, sir. জি স্যার। আচ্ছা আচ্ছা, ভালো। তাহলে এখানে অ্যালগরিদমের কিছু প্রপার্টির কথা বলা আছে, এটা একদমই সহজ জিনিস, আমি তোমাদেরকে জাস্ট এমনি মুখে বলে দিই আর কি। সেটা হচ্ছে যে একটা অ্যালগরিদমের প্রপার্টি কি কি থাকবে। প্রপার্টি হচ্ছে তার ইনপুট থাকবে, যেমন এর আগের এক্সাম্পলে আমরা দেখছিলাম ইনপুট বলতে A1 থেকে AN পর্যন্ত, আউটপুট থাকবে, অর্থাৎ লাস্টে গিয়ে আমরা এই ম্যাক্সকে রিটার্ন করতেছি লার্জেস্ট এলিমেন্ট হিসেবে। তারপর ডেফিনিটনেস, অর্থাৎ অ্যালগরিদম গুলো মাস্ট বি ডিফাইন্ড প্রিসাইসলি, যেটা একটু আগে আমি বলছিলাম, সেটা হচ্ছে অসম্পূর্ণ কোনো স্টেপস দেওয়া যাবে না। হ্যাঁ, তুমি অর্ধেক লিখলা, অর্ধেক অর্ধেক স্টেপের অর্ধেকটা বললা, অর্ধেকটা বললা না, তাহলে হবে না। যেমন আমি যদি এখানে লিখতাম ফর আই ইকুয়াল টু 2 এই এনটা যদি উল্লেখ না করতাম, তখন কিন্তু এটা প্রিসাইজ হতো না। ঠিক আছে, সো এই কারণে এই প্রপার্টিকে বলা হচ্ছে যে ডেফিনিটনেস, অর্থাৎ প্রিসাইজলি ডিফাইন করা। ঠিক আছে, এটা মাস্ট লাগবে। কারেক্টনেস, অ্যালগরিদমের স্টেপস গুলা কিন্তু কারেক্ট হতে হবে। অ্যালগরিদমের একটা সমস্যা হচ্ছে, সমস্যা বলতে মানে সমস্যা না ঠিক, বাট একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আমরা তো কোড করার সময় আমরা বুঝে যাচ্ছি যে আমাদের কোডিংটা ঠিক আছে কিনা, কিন্তু অ্যালগরিদম তো আমরা হাতে কলমে লিখতেছি, তখন আমাদেরকে মেক শিওর করতে হবে যেটা লিখতেছি ওটা ঠিক লিখতেছি। অর্থাৎ এটাকে যদি আমরা কোডিং এ কনভার্ট করি যাতে রেজাল্ট ঠিক দেয়। ওকে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে কারেক্টনেস। ফাইনাইটনেস, অ্যালগরিদমটা একটা পয়েন্টে গিয়ে শেষ হয়ে যাবে, অর্থাৎ কেমন পর্যন্ত চলতে থাকবে এরকম কোনো স্টেপস কিন্তু না। অর্থাৎ অ্যালগরিদমটার একটা শেষ থাকবে। লার্জ হতে পারে, অনেক বেশি স্টেপস থাকতে পারে, 200-300 লাইনের সিউডো কোডও থাকতে পারে, বাট কোথাও না কোথাও গিয়ে এটাকে শেষ হতেই হবে। ইফেক্টিভনেস, ইফেক্টিভনেসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে তুমি যখন একটা অ্যালগরিদম ডিজাইন করবা, তখন তোমার মাথার মধ্যে খেয়াল রাখতে হবে যে আমি কম স্টেপে কিভাবে লিখতে পারি কোডটা। তোমরা যারা প্রোগ্রামিং যারা মানে ACM প্রোগ্রামিং এ যারা যাও বা বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টে যারা যাও, তারা কিন্তু এই বিষয়টাতে স্কিল হওয়ার চেষ্টা করতেছে, তাই না? যে কোডটাকে অপটিমাইজ করা বলে। আমি এই কোডটাকে ফর লুপ ইউজ না করেও তো লিখতে পারতাম, অর্থাৎ প্রত্যেকবার আমি ফর লুপ ইউজ না করে 2 এর সাথে কম্পেয়ার করা, 3 এর সাথে কম্পেয়ার করা, প্রত্যেকটার জন্য আমি এই ইফ এলসটা ইফ দেনটা লিখতে পারতাম। কিন্তু এটাকে লুপের মধ্যে লেখাতে কি হয়েছে, লুপের প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আমি ইফ দেন এই কন্ডিশনটা একবার লিখলেই চলবে। কিন্তু আমি যদি 2 এর জন্য একবার লিখি, 3 এর জন্য একবার লিখি, তখন আমার এটা একটা ইনএফেক্টিভ, এটা এটা ভুল হবে না, বাট এটা খুবই ইনএফিশিয়েন্ট একটা তোমার প্রোগ্রামিং সলিউশন হবে, যেটা কিন্তু তোমাকে একটা ভালো প্রোগ্রামার হিসেবে তৈরি করতে পারবে না। তুমি কি একটা সিম্পল কাজের জন্য 200 লাইন কোড লিখে ফেলবা, হোক না সেটা শুদ্ধ হয়েছে, বাট ওটা ইফেক্টিভ হবে না, কারণ তোমার ওই কোডটাকে রান করার জন্য সময় বেশি লাগবে। ঠিক আছে, সো অ্যালগরিদমের ক্ষেত্রে ইফেক্টিভনেস বা অপটিমাইজেশন এটা একটা ফ্যাক্টর। হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর, এটা আমাদের মাথায় রাখতে হবে। জেনারেলাইজেশন বা জেনারেলিটি এটা কিরকম, এটা হচ্ছে সাপোজ এই যে তোমাদের যে অ্যালগরিদমটা, এটা আমরা যেমন এখানে আমি যদি এখানে 5 এর মান যদি আমি এখানে যদি 5 নিই, তাও এই তোমার অ্যালগরিদমটা কাজ করবে। এন এর মান যদি আমি 10 নিই, অর্থাৎ 10টা ইন্টিজার থেকে ম্যাক্স বের করে, তাও আমার এই প্রসিডিউরটা কাজ করবে। এন এর মান যদি আমি 100 নিই, তাহলে 100টা ভ্যালু থেকে ম্যাক্সিমামটা ক্যালকুলেট করার জন্য এই একই প্রসিডিউর কাজ দিবে। তার মানে হচ্ছে তুমি যে সলিউশনটা প্রোভাইড করছো এই অ্যালগরিদমের মাধ্যমে, এটা জেনারেল সলিউশন। জেনারেলাইজেশন মানে হচ্ছে
সর্বসাধারণের জন্য এটা কাজ করবে। তুমি n এর মান 2 দাও, 3 দাও, 100 দাও, 1000 দাও, যেটাই দাও না কেন প্রত্যেকটা মানের জন্য এই অ্যালগরিদমটা কাজ করবে। এটাকে বলে হচ্ছে জেনারেলাইজেশন। ঠিক আছে? তাহলে এগুলা হচ্ছে আমাদের অ্যালগরিদমের কিছু প্রপার্টি। এখন একটা সমস্যা অ্যালগরিদমের ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে একটা অ্যালগরিদমের শুরু বা বা তোমার মনে করো যে একটু আগে আমি একটা কথা বললাম, সেটা হচ্ছে এন এর মান 5 হওয়া, 10 হওয়া, 100 হওয়া, 1000 হওয়া, 2000, 5000, যে কোনোটার জন্য এই অ্যালগরিদমটা কাজ করবে, ঠিক আছে। কিন্তু এন এর মান 5 যখন ছিল তখন প্রোগ্রামটা এক্সিকিউট করতে, মনে করো জাস্ট আমি তোমাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে যে সাপোজ এন ইকুয়াল টু 5 এর জন্য প্রোগ্রামটা এক্সিকিউট করার সময় 0.5 মিলি সেকেন্ড সময় লাগছে। যখন এন এর মানটা বড় করে আমি 100 করলাম, অর্থাৎ 100টা এলিমেন্টের মধ্যে আমার ম্যাক্সিমামটা খুঁজে বের করতে বলা হলো, তখন দেখা যাচ্ছে সময় লাগতেছে 0.9 মিলি সেকেন্ড। আবার যখন এন এর মান হচ্ছে সাপোজ 2000, 2000টা ইন্টিজারের মধ্যে ম্যাক্স বের করতে বলছে, তখন দেখা যাচ্ছে সময় লাগতেছে সাপোজ 20 মিলি সেকেন্ড। ঠিক আছে? তার মানে কি হচ্ছে, আমাদের যে ফাংশনটা সেটা গ্রো হচ্ছে। এই যে টোটাল আমাদের এই প্রসিডিউরটা, এটাকে তো আমরা একটা ফাংশন বলতে পারি। হ্যাঁ, ম্যাক্সিমাম বের করার ফাংশন। তোমরা তো ইয়েতে ওই যে কি জানি বলে এটাকে, সি তে প্রোগ্রাম করছো না, যে কল বাই ভ্যালু বা কল বাই রেফারেন্স বা ফাংশন কল করে করে তোমরা প্রোগ্রাম করছো না। তো সেই ক্ষেত্রে মেইন ফাংশন, সাপোজ ওইখানের মধ্যে মেইন ফাংশনটাকে রাখলে হচ্ছে এই ইন্টিজারের মানগুলো নেওয়ার জন্য ইউজারের কাছ থেকে, এগুলাকে তোমরা ম্যাক্স ফাংশনের কাছে পাঠিয়ে দিচ্ছ, এবং ওইটা হচ্ছে একটা ইউজার ডিফাইন ফাংশন। ওই ফাংশনই ক্যালকুলেট করে তোমাকে ম্যাক্সিমাম রেজাল্টটা দিচ্ছে, যেটা তোমরা মেইন ফাংশনে আবার প্রিন্ট করবে। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা ফাংশন। তো এই ফাংশনের একটা গ্রোথ থাকবে। গ্রোথটা কেন হবে? যদি এন এর মানের উপর ডিপেন্ড করে। এন এর মান একবার 5 দিচ্ছ, একবার 10 দিচ্ছ, একবার 100, একবার 1000, একবার 1,00,000, এটা মানে হচ্ছে ফাংশনটা গ্রো করতেছে। ঠিক আছে? তাহলে ফাংশনটা গ্রো করতেছে বুঝলাম। ফাংশনটা গ্রো করার সাথে সাথে আমাদের এই রান টাইমের উপরে কি ধরনের প্রভাব ফেলতেছে, এটা কি আসলেই খুব সিগনিফিকেন্ট কোনো প্রভাব ফেলতেছে কিনা, এটা যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে কিন্তু আমাদের একটা ব্যাপার মাথায় আসবে, সেটা হচ্ছে না, এটা তো একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে যে আমার তো অনেক অনেক ডাটা নিয়ে কাজ করতে হবে, অনেক অনেক ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করতে হবে। আমি তো চাচ্ছি যে আমি 10,000 ইন্টিজারের ম্যাক্সিমামটা বের করে দেখাবো। তাহলে নিশ্চয়ই 10টা ইন্টিজারের ম্যাক্সিমাম বের করতে প্রোগ্রামের যে সময়টা লাগতো, তার থেকেও দ্বিগুণ বা 3 গুণ সময় বেশি লাগতে পারে 10,000 ইন্টিজারের মান যদি আমি নেই, হোক না মাইক্রো সেকেন্ডে। তোমরা হয়তো বলতে পারো যে স্যার এটা নিয়ে এত কথা কেন বলতেছেন, মাইক্রো সেকেন্ড, এত তো বেশি সময় লাগবে না। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ, এটা তো খুবই ছোটখাটো একটা প্রোগ্রাম। কিন্তু তোমরা যখন সামনে আরো তোমার সিগনিফিকেন্ট মানে ভারী ভারী অ্যালগোরিদম যখন ডিজাইন যদি করতে হয়, প্রোগ্রাম করতে হয়, তখন এন এর মানের উপরে কিন্তু ফাংশনের রানিং টাইমটা ডিপেন্ড করবে। ঠিক আছে? সো ফাংশনের যে গ্রোথ, এই ফাংশনের গ্রোথটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য বোঝাটা। অর্থাৎ যেমন এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে দেখা যাচ্ছে যে আহ, মানে 100টা ইন্টিজার, বা এটা একটা অ্যারে আছে, অ্যারেটা হচ্ছে এ অ্যারে, যেখানে আমি 100টা এলিমেন্ট রাখতে পারি, সর্বোচ্চ রাখতে পারি। এবার আমি রাখতে পারি, আমার আপার লিমিট হচ্ছে 100। এবার আমি 50টা এলিমেন্ট তার মধ্যে ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে, নিয়ে আমি এই অ্যারের মধ্যে রাখলাম। ওকে, অ্যারের মধ্যে রাখলাম। আমার ক্যাপাসিটি 100, বাট আমি 50টা এলিমেন্টকে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে এই অ্যারেতে সেভ করে রাখলাম।
এরপর ওই অ্যারের ওই এলিমেন্ট গুলাকে আমি ডিসপ্লে করলাম। তাহলে এই প্রোগ্রামটা করতে গেলে এক ধরনের রানিং টাইম আসবে যদি তোমার সাইজের মানটা যদি মনে করো 5 হয়, অর্থাৎ 5টা এলিমেন্টের জন্য তোমার মানে কতক্ষণ সময় লাগবে। সাইজ ইকুয়াল টু যদি 10 দিই তাহলে আরো একটু বেশি সময় ধরে রান হবে। সাইজের মান যদি 50 দিই আরো বেশি সময় লাগবে। সাইজের মান যদি 90 দিই আরো বেশি সময় লাগবে। তাহলে এখানে ইনপুট সাইজের উপর বেস করে আমাদের রানিং টাইমটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে? তাহলে দ্য রানিং টাইম উইল বি ডিফারেন্ট ফর ডিফারেন্ট অ্যারে সাইজেস। সাইজ যদি 5 হয় একরকম, 10 হলে একরকম, 50 হলে একরকম, 100 হলে একরকম। হাউএভার, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য চেঞ্জ? একটু আগে আমি তোমাদেরকে যে কথাটা বললাম এটা খুব মন দিয়ে শোনো। সেটা হচ্ছে আমার এই কোডটা রান করতে গেলে, এই যে আমাদের এই কোডটা রান করতে গেলে সাইজের মান যদি 5 হয়, অর্থাৎ মাত্র 5টা এলিমেন্টের মান ইউজারের কাছ থেকে নিয়ে প্রিন্ট করা, এটা করতে গিয়ে আমার সময় লাগতেছে সাপোজ 2 মাইক্রোসেকেন্ড। হ্যাঁ, এবার সাইজের মান যদি আমি 10 করে দিই, তোমার এটা ধরো লাগতেছে হচ্ছে 6 মাইক্রোসেকেন্ড। কিন্তু আমি সাইজের মানটা 5 থেকে 10 করে দেওয়াতে এটা 3 গুণ বেশি রানিং টাইম হয়ে গেল। এটা কোনো, এটা কেউ আমরা বলতে পারবো না যে এক্স্যাক্টলি কতটা রানিং টাইমের পার্থক্যটা হবে। হ্যাঁ, অর্থাৎ আমি তো আন্দাজে বলতেছি যে সাইজের মানটা 10 হলে 6 মিলি সেকেন্ড লাগতে পারে। এটা একটা আন্দাজে বের করা যায়, কারণ এই জিনিসগুলো শুধুমাত্র মানে অ্যারের উপর ডিপেন্ড করতেছে তা না, এটা বোথ ডিপেন্ডেন্ট, বোথ সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। তুমি কোন ধরনের হার্ডওয়্যারের কম্পিউটার চালাচ্ছ, তোমার অপারেটিং সিস্টেমটা কি উইন্ডোজ 10 নাকি ম্যাক নাকি উইন্ডোজ 7 নাকি কোনটা, তোমার কি পরিমাণ র্যামের ক্যাপাসিটি আছে, সিপিইউ সাইজ কিরকম, সিপিইউ ক্যাপাসিটি বা প্রসেসিং স্পিড কিরকম। তাহলে হার্ড বোথ, এবং সেই মুহূর্তে তোমার ওই প্রোগ্রামটাতে আরো, ওই কম্পিউটারে আরো কোনো প্রোগ্রাম রান হচ্ছে কিনা, আরো কোনো সফটওয়্যার রান করতেছে কিনা যারা প্রসেসিং স্পিডে ভাগ বসাচ্ছে। তো কাজেই একটা প্রোগ্রাম রানিং টাইমটা কি পরিমাণ চেঞ্জ হবে, ইনপুট সাইজ যদি আমি চেঞ্জ করি তাহলে রানিং টাইম কতটুকু বাড়বে, এটা বোঝার জন্য একদম এক্সাক্ট কতটা বাড়বে এটা বোঝার উপায় নাই। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা নেচারটা ফলো করতে পারি যে আসলে ইনপুট সাইজের মান বাড়ার সাথে সাথে এটা কিরকম ভাবে বাড়বে, কোন হারে বাড়বে, হার, রেট, এটা যদি আমরা বুঝি। যেমন নর্মালি এভাবে হতে পারে জিনিসটা, যে সাপোজ এটা জাস্ট একটা এক্সাম্পল, মনে করো যে তোমার ইনপুট সাইজ হচ্ছে 1, হ্যাঁ, তখন রান করতে সময় লাগতেছে 0.20 মাইক্রোসেকেন্ড। এখানে এক্স অ্যাক্সিসে আমাদের ইনপুট সাইজটা দেওয়া, ওয়াই অ্যাক্সিসে রান টাইমটা দেওয়া। ওকে, তো দেখা যাচ্ছে রানিং টাইম 5-এর জন্য আমার দেখা যাচ্ছে যে সরি, ইনপুট সাইজ 5-এর জন্য রানিং টাইম লাগতেছে 0.35 অর সামথিং। রানিং টাইম ইনপুট সাইজ 10-এর জন্য রানিং টাইম লাগতেছে হচ্ছে 0.70 বা 0.65 এর মতো। তাহলে এখন এইগুলাকে যদি আমরা কানেক্ট করি, রানিং টাইম গুলাকে যে তোমরা প্লটে নিলাম, তো এরকম একটা রেখা পাচ্ছি, এরকম একটা ধারা পাচ্ছি। এটাকে বলে হচ্ছে লিনিয়ার। অর্থাৎ কি, লিনিয়ার মানে হচ্ছে ইনপুট সাইজের সাথে সাথে আমার রানিং টাইমটা লিনিয়ারলি বাড়তেছে। অর্থাৎ এরকম একটা একেবারে একটা স্টেডি ফর্মে এটা বেড়ে যাচ্ছে। এটাকে বলে হচ্ছে লিনিয়ার গ্রোথ। তো বেসিক্যালি এটাকে আমরা টাইম কমপ্লেক্সিটি বলি। এই যে মানে ফাংশনের যে গ্রোথের যে হিসাবটা, যে আমি যে বলতেছি যে এই পার্টিকুলার যে গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ইনপুট সাইজের সাথে সাথে
মানে রানিং টাইমটা লিনিয়ারলি বাড়তেছে একটা নির্দিষ্ট রেটে বাড়তেছে কিন্তু, ঠিক আছে? বড় বড় জাম্প হয়তো নিচ্ছে না বা নিরস, এটা একটা লিনিয়ার একটা তোমার ফর্ম বজায় রাখছে। এটাকে বলে হচ্ছে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি বা টাইম কমপ্লেক্সিটি। অর্থাৎ টাইম কমপ্লেক্সিটির মাধ্যমে আমরা শো করব রানিং টাইমটা কিভাবে বাড়তেছে ইনপুট সাইজটাকে ইনক্রিজ করার সাথে সাথে। হ্যাঁ, আমাদের প্রিভিয়াস স্লাইডে আমাদের টাইম কমপ্লেক্সিটি ছিল হচ্ছে লিনিয়ার। আবার যদি এরকম হয় কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি, অর্থাৎ তুমি যতই ইনপুট সাইজ বাড়াও না কেন আমাদের রানিং টাইমটা সবসময় এরকমই থাকবে। ইনপুট সাইজ বেড়ে যাচ্ছে তো বেড়ে যাচ্ছে, বাট রানিং টাইমটা একই রকমই থাকছে। তখন এই কমপ্লেক্সিটিকে আমরা বলবো হচ্ছে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। অর্থাৎ রানিং টাইম বাড়ার সাথে সাথে যদি রান টাইম ইনপুট সাইজ বাড়ার সাথে সাথে যদি রান টাইমটা কনস্ট্যান্ট থাকে, এটাকে বলে হচ্ছে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। কোয়াড্রেটিক যেগুলো হচ্ছে এক্স স্কোয়ার। হ্যাঁ, তুমি রানিং টাইম ওয়ানের জন্য সরি ইনপুট সাইজ ওয়ানের জন্য রানিং টাইম ওয়ান, দুয়ের জন্য চার, তিনের জন্য নয়, চারের জন্য 16 টাইম লাগতেছে, সেকেন্ড লাগতেছে। তাহলে এটা হচ্ছে কোয়াড্রেটিক এবং এটার ইয়েটা অনেকটা এরকম হবে হকি স্টিকের মতো, একেবারে ঊর্ধ্বগতি। আমাদের এই ইদানিংটাই এই গত মার্চ মাসে কোভিডটা দ্বিগুণ ভাবে বাড়ছে না? তো তোমরা কোভিডের সংক্রমণটা খেয়াল করবা বিভিন্ন ওয়েবসাইটে এরকম ভাবে প্রকাশ করে। সেটা হচ্ছে যে শুধু বাংলাদেশ বলে কথা না, গ্লোবালি যখন পিক থাকে, কোভিডের সংক্রমণটা যখন মারাত্মক থাকে, তখন এটা রেটটা একটা পর্যায়ে লিনিয়ারলি বাড়তেছে অল্প অল্প করে লিনিয়ারলি বাড়তেছে এবং তারপর শুরু করছে, অর্থাৎ এটা তখন কোয়াড্রেটিক ভাবে বাড়া শুরু করছে, দ্বিগুণ ভাবে। এটাকে বলে হচ্ছে হকি স্টিক গ্রোথ। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে কোয়াড্রেটিকটাকে বলে হচ্ছে হকি স্টিক গ্রোথ। বাংলাদেশে এখন এটার ভিতর দিয়ে যাচ্ছে আমরা, একেবারে পিক। হ্যাঁ, আমাদের প্রতিদিনের সাথে সাপেক্ষে মার্চ মাসে, হ্যাঁ, আমাদের কোভিডের সংক্রমণটা এরকম পিক ভাবে বাড়তেছে। তাহলে যদি এরকম ভাবে বাড়তো যে একটু একটু করে, আজকে 2000 ডিটেক্ট হয়েছে, আগামীকাল 2001, তারপরের দিন 2005, তারপরের দিন 2010, তারপরের দিন 2050, এটা লিনিয়ার আছে। কিন্তু পরের দিন যদি 4000 হয়ে যায় এই বাড়ির, তারপরের দিন 6000, 10,000, এটা হচ্ছে তোমার মানে এক পর্যায়ে স্টেডি হয়ে যাবে। যেমন আমাদের এখন স্টেডি হয়ে গেছে, 7,000 পর্যন্ত বাড়ছে না, যদিও বা এখন আবার একটু কমছে না, আবার 3,000, 3,000, 4,000-এ আসছে, আবার বাড়ে। তো এটা একটা পর্যায়ে স্টেডি হয়ে যায়। কিন্তু যখন আমাদের 7,000, 8,000 ছিল, তখন এটা হকি স্টিক ছিল, সোজা বাড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি। আরেকটা হচ্ছে লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি। এটা কিরকম? এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। সাপোজ যদি আমাদের ইনপুট সাইজ 10 হয়, তাহলে সময় লাগবে হচ্ছে মনে করো এক্স পরিমাণ সময় লাগবে। যদি ইনপুট সাইজ 100 হয়, তাহলে সময় লাগবে টোয়াইস এক্স। ইনপুট সাইজ যদি 10,000 হয়, তার সময় লাগবে হচ্ছে 4x। এটা কিন্তু লগারিদমিক একটা গ্রোথ, লিনিয়ারও না, কোয়াড্রেটিকও না। হ্যাঁ, তোমরা চাইলে এটা ক্যালকুলেটরে পরে করে দেখিও। সেটা হচ্ছে লগ 2, এটার জন্য আসে হচ্ছে 100, তারপর লগ 4 এর জন্য আসে 10,000। ঠিক আছে, অর্থাৎ রিলেশনটা সময়ের সাথে সাথে আমাদের ইনপুট সাইজের রিলেশনটা যদি লগারিদমিক হয়, যেমন লিনিয়ারের ক্ষেত্রে এক এক করে বাড়ে, কোয়াড্রেটিকের ক্ষেত্রে স্কোয়ার হয়, তারপরে কিউবের ক্ষেত্রে কিউব হয় আর কি।
তো কিন্তু লগারিদমিক হচ্ছে স্কোয়ারের মতো এত বড় বেশি এত মানে বিশালভাবে স্কোয়ার বাড়তেছে না, আবার লিনিয়ারের মতো এত ছোটও না। কিন্তু এটা হচ্ছে, এটা রিলেশনটা হচ্ছে, মনে করো যদি 10টা হয় ইনপুট সাইজ, মনে করো তার জন্য যদি এক্স হয়, ইনপুট সাইজ যদি 100 করে দাও, জাস্ট ডাবল হবে। 10 স্কোয়ার হচ্ছে মানে তোমার মানে 10 স্কোয়ারটা হচ্ছে তোমার ইনপুট সাইজ 100 এর জন্য অনেক পরে গিয়ে, হ্যাঁ। কিন্তু স্কোয়ার হলে 11 জন্য স্কোয়ার হয়ে যেত যদি কোয়াড্রেটিক হতো আর কি। তো কাজে লগারিদমিকটা পুরোপুরি কোয়াড্রেটিকও না, আবার লিনিয়ারের মতো এত স্লো না। এটাকে বলে হচ্ছে লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি। তো আমাদের টাইম কমপ্লেক্সিটিটা এখানে আমরা 4টা দেখলাম। হ্যাঁ, এখানে একটা ফিগারে আমরা দেখি, সেটা হচ্ছে, এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে কোয়াড্রেটিক হকি স্টিকটা, এটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ ইনপুট সাইজ যাই হোক না কেন এটা একদম কনস্ট্যান্ট থাকবে। আর লগারিদমিকটা অনেকটা এরকম একটা শেপে যায়, ঠিক আছে, এরকম একটা শেপে যায়। তো এটা হচ্ছে আমাদের বিভিন্ন টাইম কমপ্লেক্সিটি। তো এই টাইম কমপ্লেক্সিটি গুলোকে আমাদের লাস্ট স্লাইড, আমি আর বেশি সময় নেব না। এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি গুলোকে আমরা একটা নোটেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে বিগ ও। তো জিনিসটাকে তোমরা এভাবে চিন্তা করো, নর্মালি তোমরা যখন অ্যালগরিদম কোর্সটা করবে তখন বিগ ও, বিগ থিটা, বিগ ওমেগা, এরকম 3টা আমরা পাবো। তো বিগ ওটা হচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও। অর্থাৎ বিগ ও নোটেশনের মাধ্যমে আমি আমার পার্টিকুলার কোনো একটা প্রোগ্রাম, এটা কি পরিমাণ রানিং টাইম হতে পারে এটা যদি আমি বলার চেষ্টা করি। ওয়ার্স্ট কেস মানে ধরে নিলাম যে আমার কম্পিউটারটা অনেক স্লো, আমার কম্পিউটারে একসাথে অনেকগুলো প্রোগ্রাম চলতেছে, অর্থাৎ আমার সফটওয়্যার এবং হার্ডওয়্যারের অবস্থা ভালো না। এরকম একটা বৈরী অবস্থায়, বৈরী পরিবেশে আমি যদি একটা প্রোগ্রাম চালাই, এটাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও। অর্থাৎ এমন একটা বাজে অবস্থা যে আমার অসম্ভব পুরা মান্ধাতার আমলের কম্পিউটার ইউজ করতেছি, 2 GB র্যাম, পেন্টিয়াম 4 কম্পিউটার, মানে একদম ফালতু আর কি, অনেক আগের। এবং আমার কম্পিউটারের অনেক সমস্যা আছে, মেমোরি স্লো, এবং অনেকগুলো প্রোগ্রাম একসাথে চলতেছে। এই অবস্থায় আমরা বলবো হচ্ছে উই আর ইন দ্য ওয়ার্স্ট কেস। ওয়ার্স্ট কেসে আমার একটা পার্টিকুলার কোনো একটা প্রোগ্রাম রানিং টাইম কেমন হবে ওইটাকে যদি অ্যানালিসিস করতে চাই, সেটা আমরা করব হচ্ছে বিগ ও নোটেশনের সাহায্যে। তো মনে করো তোমার যে প্রোগ্রামটা, ওই প্রোগ্রামের মধ্যে এরকম একটা ফর্মুলা আছে 2n+6। এখন খেয়াল করে দেখো, আমরা যখন কমপ্লেক্সিটি বের করব তখন আমাদেরকে দেখতে হবে হচ্ছে এন এর কি অবস্থা, কারণ এখানে কনস্ট্যান্ট গুলা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে এন। কারণ এন হচ্ছে আমাদের ইনপুট সাইজ। সো ইনপুট সাইজটা বাড়ার সাথে সাথেই তো রানিং টাইমটা ভ্যারি করবে। সো এখানে এন এর সাথে কোনো স্কোয়ার নাই, কোনো কিউব নাই। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে বি গুণ এন। অর্থাৎ মনে করো তোমার কাছে, তুমি একটা প্রোগ্রামিং কোড লিখতেছো, এখানে এরকম একটা লাইন আছে 2n+6। এটা দিয়ে আমাদেরকে বের করতে হবে যে আমার এই প্রোগ্রামের কমপ্লেক্সিটি কত। এখানে কনস্ট্যান্ট গুলো কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে এন, ঠিক আছে। কারণ এন এর সাপেক্ষে আমাদের এন যত বাড়তে থাকবে তত বেশি আমাদের টাইম কমপ্লেক্সিটিটা, রানিং টাইমটা মানে চেঞ্জ হবে, এটা লিনিয়ার হবে, কোয়াড্রেটিক হবে, যাই হবে। সেটা কিভাবে বুঝবো? এখানে এন এর সাথে কিছু নাই, কোনো স্কোয়ার ময়ার কিছু নেই, এই জন্য এটা টাইম কমপ্লেক্সিটি বলবো হচ্ছে বিগ ও এন। পরেরটার ক্ষেত্রে দেখো, এখানে আমার গ্রোয়িং, মানে আমরা যেটা করব হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং টার্মটা বের করবো, অর্থাৎ কোন টার্মটা গ্রো করতেছে সবচেয়ে বেশি ফাস্ট। তো এখানের মধ্যে 3টা টার্ম আছে, 2n², 5n, সরি 5n, আর হচ্ছে 1। তো কনস্ট্যান্টটা তো কোনো ফ্যাক্টর না, এখানে ফ্যাক্টর হচ্ছে n গুলা। তো এখানে আছে 2n² + 5n। ফার্স্ট কোনটা,
বড় কোনটা, টোয়াইস এন স্কোয়ার। তো এই এন স্কোয়ারটাই হবে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। এখানে যদি কিউব থাকতো তাহলে এখানে বিগ ও এন কিউব লিখতাম আমরা, ঠিক আছে? তো এইভাবে আমরা কমপ্লেক্সিটি গুলাকে অ্যানালিসিস করতে পারি। তাহলে মনে করো এখানে এই যে একটা আমাদের কোড লিখে আসছি আমরা, এই কোডটা কিন্তু লিনিয়ার হবে না। কেন হবে না? কারণ এখানে আমরা একটা লুপ ইউজ করছি। যখনই লুপ ইউজ করা হয়, হ্যাঁ, তখনই কিন্তু এটা মানে সরি এটা, না না আমি ভুল বলছি, সরি, লুপ ইউজ করা মানে স্কোয়ার না। যদি এরকম হইতো নেস্টেড লুপ থাকতো, আমি জাস্ট তোমাদের একটু সময় নিব যে এটা বুঝাই দেওয়ার জন্য। যে মনে করো এরকম যে ফর জে ইকুয়াল টু 2, জে লেস দেন এন, জে প্লাস প্লাস, হ্যাঁ, মনে করো সি ইকুয়াল টু আই মাল্টিপ্লিকেশন জে। তখন কি হচ্ছে দেখো, তখন কিন্তু আমি আই কে জে এর সাথে মাল্টিপ্লাই করতেছি, এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যেমন এখানে কিন্তু আমি আই এর প্রত্যেকটা মানের জন্য আমি একবার করে এটাকে ডিসপ্লে করতেছি, এটা বিগ ও এনই থাকবে। কিন্তু আমার এটার ক্ষেত্রে এখানে এসে যাচ্ছে যে আমি নেস্টেড লুপের মধ্যে আই এবং জে কে মাল্টিপ্লাই করতেছি, তখন এটা হয়ে যেত বিগ ও এন স্কোয়ার। যাই হোক, এটা তো আমাদের অত বের করতে হবে না, মানে এটা আমাদের ইয়ের বাইরে, জাস্ট তোমাদেরকে একটু দেখায় রাখলাম আর কি। আমরা বড়জোর এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারি তাও এনাফ। যে মনে করো এরকম যদি প্রোগ্রামে যদি এরকম কোনো স্টেটমেন্ট থাকে, তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত আসবে সেটা বের করার জন্য আমরা দেখব হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং টার্ম কোনটা। কনস্ট্যান্ট তো গ্রো করতেছে না, কনস্ট্যান্টই থাকে, তো কনস্ট্যান্ট গুলাকে আমরা বাদ দিয়ে দিই। গ্রো করতেছে হচ্ছে মিস্টার এন। কেন? কারণ এনটা হচ্ছে আমাদের ইনপুট সাইজ, এটা বাড়ার সাথে সাথেই তো আমাদের এক্সিকিউশন টাইমটাও বাড়বে। সো আমরা যেটা করব, আমাদের যে স্টেটমেন্ট গুলো থাকবে এই স্টেটমেন্ট গুলোতে এন কে খুঁজে বের করব, এবং এন এর সাথে যে কোএফিসিয়েন্টটা আছে 2, একে বাদ দিয়ে দিব। এখন এনটা হচ্ছে এখানে লিনিয়ার, সো আমাদের টাইম কমপ্লেক্সিটি বিগ ও এন। এখানে আমাদের এনটা হচ্ছে দুই জায়গায় আছে, 2n স্কোয়ার 5n, হাইয়েস্ট কোনটা 2n স্কোয়ার, এই 2টাকে বাদ দিয়ে দিলাম, n স্কোয়ার, এটা কোয়াড্রেটিক, আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও n স্কোয়ার, ঠিক আছে? তো এই আর কি, আজকে তোমাদেরকে অনেকক্ষণ পেইন দিলাম। তো তোমরা মোটামুটি বুঝতে পারছো লেকচারটা? জি স্যার, বুঝছি। আচ্ছা, আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে এই অ্যালগোরিদম যে স্লাইড গুলো, এটা প্রথম দিকে আমি বইয়ের 3.1 সেকশন থেকে, মানে ম্যাক্স বের করার যে এক্সাম্পল, তারপরে আরো টুকটাক এগুলা ওইখান থেকে নিছি আমি, হ্যাঁ। এই জিনিসগুলো, ওই প্রপার্টিস গুলাও নিছি। কিন্তু গ্রোয়িং যে বিষয়টা, এটা তো আসলে বই এত বড় যে আমি ওইখান থেকে নিই নাই আর কি। তো আমি আজকে লেকচারে যা বলছি এটাই তোমাদের, তোমরা যদি বুঝে থাকো তোমাদের প্রিপারেশনটা এই অনুযায়ী নিলেই হবে আর কি। যে টাইম কমপ্লেক্সিটি কয় রকমের, হ্যাঁ, এটা দেখতে এরকম হয়, এবং এক একটা স্টেটমেন্ট থেকে টাইম কমপ্লেক্সিটি বের করা আর কি। আমি তোমাদেরকে কিছু এক্সারসাইজ পরের ক্লাসে দিব, তোমরা এটা প্র্যাকটিস করতে পারবে আর কি নিজেরা বাসা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করি, ভালো থেকো।